পুতুল ডায়েরি ভালোবাসার কুঁড়েঘর, যেখানে প্রতিটি শব্দ লুকিয়ে আছে হৃদয়ের অনুভূতিতে, প্রতিটি নিঃশ্বাসে জন্ম নেয় নতুন প্রেম। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দূরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। ফোন দিয়াটে মন পালাবা, বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। ও যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। কাল আমার বিয়ে, কিন্তু আজ এই মাঝরাতে আমার বাসা থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। বাবা মা যে ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছেন সে আবার এলাকার এমপি। ভালোবেসে সবাই এমপি সাহেব বলে ডাকেন, কিন্তু তাতে আমার কি? ওই সারাদিন মারধর করা, সকল কাজে অবৈধ কাজে জড়িত ব্যক্তির যত টাকাই থাকুক না কেন, আমি তৃষা নুজায়াত তার বউ হচ্ছি না। না মানে কখনোই না। তার মতো ভয়ানক ব্যক্তির বউ হওয়া আমার কাম্য নয়। আমার কাছে আমার স্বপ্ন পূরণ সবার আগে। আমার কাছে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আঙিনায় বিচরণ সবার আগে। নিজের মনে বেশ কয়েকবার কথাগুলো বিড়বিড় করলো তৃষা। এত লম্বা বাস যাত্রার পরে বান্ধবী সিমলার বাসায় উঠে যখন বিছানায় গা এলিয়ে শুয়ে পড়লো, তখন কেমন যেন শান্তি শান্তি লাগছে ভেতরটা। তবে ভয় কম হচ্ছে না, কারণ চট্টগ্রামের এমপি যুবরাজ সরকার তাকে যে করেই হোক খুঁজে বের করবে, আজ হোক কিংবা কাল। সে মানুষ কম, বাজ পাখি বেশি, এক নম্বরে দজ্জাল লোক বলেও ভুল হবে না। সেদিনের কথা মনে আছে? এমপি এসেছে বলে পুরো রাস্তা ব্লক করে রাখা হয়েছিল। তৃষা কক্সবাজার ট্রিপে বন্ধুদের সঙ্গে যাওয়ার কথা বলে ঢাকা এসে অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করে। একটা মাস ইউনিভার্সিটি তার লক্ষ্য ছিল, আর সেখানেই চান্স পেয়েছে সে। কিন্তু সে বুঝি জানে না ওই অমানুষটা তাকে খুঁজতে খুঁজতে এখানে ঠিক চলে আসবে। এতক্ষণে হারিকেন দিয়ে খুঁজছে গুঞ্জা লোকটা তাকে। একটু হ্যান্ডসাম তাই বলে কি যা মনে তাই করবে? অধিকার যেখানে নেই সেখানে অধিকার খাটানোর প্রশ্ন আসে না। আর বাবা মাগুলো এক নম্বরের গাদ্দার। ওই ছেলে বড়লোক দেখেই বুঝি মেয়েকে গলায় ঝুলি দিতে হবে। ওই দিন অ্যাডমিশন পরীক্ষার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় রাস্তায় জ্যাম দেখে এত রাগ হচ্ছিল তৃষার। ট্রেন মিস করলে সব শেষ। মুখে যা গালি এসেছে ইচ্ছে মতো দিয়েছে। আশেপাশে সবাই সত্যি চুপ থাকতে বলেছিল, কিন্তু মাথাটা তখন কাজ করছিল না। এখন কোনো লোক যে গালি খেয়ে বিয়ের প্রস্তাব দিয়ে বসবে কে জানে। নিশ্চয়ই গালির প্রতিশোধ বাসর রাতে উসুল করবে বলে বিয়ের প্রস্তাব দেওয়া নেতারা উপর উপর হাসে, ভেতরে ভেতরে মারে। তৃষা পাশ ফিরতেই রুমের মধ্যে সিমলার মা এসে এক গাদা খাবার দিয়ে গেল। তৃষা অন্য সময় হলেই হয়তো বলতো, দরকার কি আন্টি এত কিছু করার? তবে আজ পেটে ক্ষুধা। টেনশন থাকলে তৃষার ক্ষুধা বেশি লাগে। আগে খেয়ে বাঁচা যাক, নিজে বাঁচলে পাপের নাম। তৃষার হলের ব্যবস্থা করতে হবে। একজনের বাসায় তো আর বিনে পয়সায় জলহস্তির মতো এত খাওয়া যায় না। থাকা তো দূরের বিষয়, সেলফ রেসপেক্ট বলেও তো একটা কথা আছে। হঠাৎ ঘুরে ফিরে আবারও যুবরাজ সরকারের কথা মাথায় এলো তৃষার। আচ্ছা, সে বিপদে পড়ে গেলে কি করে বাঁচবে? হঠাৎ করে তৃষা অন্য একজনের কথা মনে পড়ে যায়। 2 বছর আগে কক্সবাজার বিশাল এক বিপদে পড়েছিল সে। ওই মুহূর্তে ফারাজ এলাহি নামক একটা সুপুরুষ তাকে বাঁচিয়েছিল। যদিও সুপুরুষের বাচ্চা স্ত্রী সবই ছিল। স্ত্রীর নাম চিত্রাঙ্গনা। কি তার রূপ! তবে সেই মুহূর্তে ইচ্ছে করছিল মেয়েটার সতীন হয়ে যেতে, ফ্রিতে একটা বাচ্চাও পেয়ে যাবে, মন্দ হয় না। আর ফারাজ এলাহির তো অঝেল টাকা,
2 বউ কেন, 100 বউ থাকলেও ম্যানেজ করতে কষ্ট হবে না। ব্যাটার শরীর ভর্তি যেই কারেন্ট। সেইবার কক্সবাজারে এলাহি, তার স্ত্রী, এমনকি অ্যাসিস্ট্যান্ট অভ্রনীল থেকে শুরু করে তার বউয়ের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। মেয়ে দুটো আসলেই ভালো। তারা পরিচয় করিয়ে না দিলে হয়তো ছেলে দুটো কথাও বলতো না তার সঙ্গে। আর বলেছিলই বা কি এমন? ফারাজ এলাহির কথাই বলা যাক। তৃষা সুন্দর করে হাত বাড়িয়ে দিয়ে বলেছিল, হ্যালো, আমি হলাম তৃষা নুজায়াত। ফারাজ হ্যান্ডশেক না করেই বলল, ও আচ্ছা। মানে কি লেভেলের বউ ভক্ত ভাবা যায়। তৃষা সেই প্রথম দেখায় একটু বউ হতেই চেয়েছিল শয়তান লোকটার, তবে তাকে বানিয়ে দিল বোন। ছ্যা, শালার জীবন। বছরে 365 দিন ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে বসে থাকা তৃষাকে যে এত বড় হ্যান্ডসাম টাকাওয়ালা পাত্তা দেবে না, তা স্বাভাবিক নয় কে? না জানি যুবরাজ সরকার তার মধ্যে কি এমন কচু দেখেছে। ইস রে, কচু দেখেছে মানে? তৃষা তো দেখার মতোই। তৃষাকে দেখলে গলি খুঁজছে সব ছেলেরাই। তৃষ্ণা বেড়ে যায়। কাল সকালে ভার্সিটি আছে। প্রথম ভার্সিটি যাবে, একটু রূপচর্চা দরকার আছে না? সেখানে গিয়ে সব ছেলেদের চোখ যেন তৃষার দিকেই থাকে, সেই ব্যবস্থাও তো করতে হবে। আবার রাত পর্যন্ত না ঘুমালেও ডার্ক সার্কেল পড়ে যেতে পারে। সিমলা গাজর খাচ্ছিল, সেই গাজরটাও কেড়ে নিল তৃষা। কত কি বানিয়ে মুখেই লাগালো। সিমলা অবাক হয়, এই মেয়েকে সে সারাদিন এইসবই করতে দেখে। ব্যাগ ভর্তি এইসব জিনিস সেই চট্টগ্রাম থেকে ব্যাগে করে সে আলু, শশা, পেঁয়াজ এনেছে। সে একটা নিঃশ্বাস ছেড়ে বলা, কাল দেখবি পুরো ভার্সিটির তোর রূপের আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। তুই পরে সেই ছাই কুড়িয়ে বাসন মাজিস। তুই মাঝশালি, আমার হাত কি বাসন মাজার জন্য তৈরি হয়েছে? নাকি ম্যানিকিউর পেডিকিউর করতে কত লাগে ধারণা আছে? মূর্খ রমণী। সেই ভোর থেকে তৃষা তৈরি হয়। প্রথম দিন বলে কথা, নায়িকা কারিনা কাপুর লাগতে হবে অবশ্যই, যাতে ভার্সিটির ঋত্বিক রোশন করেও ওর উপর লাচু হয়ে যায়। কিন্তু এটা তো বাংলাদেশ, ছেলেগুলো যদি ডিপজল হয়। মাথায় বিরাট একটা চিন্তা নিয়ে ভার্সিটি গেটে প্রবেশ করতেই দমকা হাওয়ার মতো একটা বাইক তার সামনে দিয়ে যায়। আচমকা মনে হলো পাশ দিয়ে কোনো জিনের বাচ্চা তার আলাদিনের জাদুর গালিচা দিয়ে গতিবেগ 400 বজায় রেখে দুধ দিলাম। সেই এক ছটকায় তাল সামলাতে না পেরে সামনের গর্তমতো জায়গাটায় জমে থাকা পানিতে গিয়ে পড়ল তৃষা। সিমলা তাকে ওঠানোর বদলে 32টা দাঁত বের করে হাসল। সেই হাসি দেখে তৃষার মেজাজ চরম পর্যায়ে গরম হলো। মনটা চাইছিল টেনে এই পানিতে মির্জাফরের বংশধরকে ছুপিয়ে মারতে। তৃষা কিছু বলতেও পারছে না। আশেপাশের মানুষ চেয়ে চেয়ে হাসছে। এখন এখানে নিজের উচ্চ মাত্রার গালিগুলো ঝাড়তে পারবে না। তখন মানুষ তো তৃষাকে হেভি নিচু লেভেলের ভাবে। তৃষা নিচে নিচে উঠে দাঁড়ালো। হাতের মধ্যে সেই নোংরা পানি লেগেছে। হাতটা নাকের কাছে নিয়ে শুকতে গর্ভবতীর মহিলাদের মতো বমি চলে আসতে চাইল। তৃষা নিজেকে সামলে বলল, খুল তৃষা, খুল। পাশ দিয়ে একটা ছেলে যাওয়ার সময় তৃষাকে দেখে হেসে বলল, আপামনি, ওই জলে একটু আগে হিসু করছিলাম। আমার এত দামি হিসুর সুগন্ধিটা যে আপনার হাতে লেগে গেল। কতজনের সৌভাগ্য হয় এমন পারফিউম গায়ে মাখার। তৃষার তো মন চাইছে এটাকেও জলে ডুবিয়ে ইন্ডিয়ার বর্ডারে ফেলে দিয়ে আসতে। তবে সে অনেক কষ্টে নিজেকে শান্ত করলো। ক্লাস শুরু হয়ে যাবে, হাতে সময় নেই। তৃষা তাড়াহুড়ো করে ক্লাসের ভিতর ঢুকতে হঠাৎ একটা লম্বা চড়া লোকের সঙ্গে ধাক্কাই খেলো। এত তাড়াহুড়ো ছিল, কার সঙ্গে ধাক্কা খেলো এত মাথায় নিল না। ক্লাসের ভেতরে বসে 10 মিনিটও জিরিয়ে নিতে পারল না মির্জা। অমনি দুটো মেয়ে ক্লাসে এসে বলল, লাস্ট 10 মিনিটে ক্লাসে কোন কোন মেয়ে প্রবেশ করেছে? তৃষা এখনো সেসব কথায় পাতা দেয়নি। আরো 2-4টে মেয়ে আগেই দাঁড়িয়ে গেছে। হঠাৎ একটা মেয়ে বলল, ওই যে সামনের দিকে ডান পাশে যে মেয়েটা বসে আছে সেও একটু আগেই ঢুকলো। তৃষা এখনো ব্যাগ থেকে আয়না বের করে মুখ দেখতে ব্যস্ত। কেন যে প্রফেসর এখনো আসছে না। ধ্যাত, মেয়ে দুটো একবারে তার সামনে এসে আয়নাটা হাত থেকে কিনে নিয়ে বলে, নাম কি? সিনিয়র সামনে দাঁড়িয়ে আছে, চোখে দেখতে পাও না? তৃষা একটু অবাক হলো, মনে মনে বলল, এটা আবার কেমন আপদ? মেয়ে দুটোর মধ্যে থাকা চিকর মতো মির্জা বলল, নাম কি তোমার? দেখে তো মনে হচ্ছে বেশি বয়সও না। তৃষা মনে মনে বলে উঠল, তো আপনাদের মতো
দামড়া লেজ ছাড়া জলপরি দেখতে লাগছে নাকি? উঠে পড়ো। কোথায় উঠবো? তুমি তো ভারী বেয়াদব, তোমাকে পরে ধরছি। চলো, প্রেম অপেক্ষা করছে। এ আপু দেখেন, আমার এখন লেখাপড়ার বয়স। প্রেম ভালোবাসা আমার জন্য অপেক্ষা করলেও আমি যেতে পারবো না। ওদের বলেন পরে দেখা করব। তৃষা আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সিমলা তাকে থামিয়ে দিয়ে ফিসফিস করে বলল, সিনিয়র হয়, ওদের সঙ্গে লাগতে গেলে ওরা একেবারে লাগিয়ে দেবে। জলদি যা, আর যাই বলে না কেন সরি বলবি, নিচের দিকে চেয়ে থাকবি। এখন মাথায় বসতে বললেও বসবো নাকি? চুপ কর, যা। বায়োলজি ডিপার্টমেন্টের নিচে তৃষা সহ বাকি মেয়েগুলোকে দাঁড় করানো হলো একেবারে লাইন ধরে। তৃষা আন্দাজ করতে পারছে এখানে যা কিছুই হয়ে যাক না কেন, ভালো কিছুই তো কখনোই হবে না। তৃষা দাঁড়িয়েছে একেবারে পেছনে, এক এক করে দেখছে সামনের দিকে যাচ্ছে, তারপর সোজা ক্লাসে চলে যাচ্ছে। তবে কার কাছ থেকে ফিরে আসছে দেখতে পাচ্ছে না। সামনে মনে হয় শাহরুখ খান বসে আছে। ঠং! তৃষার পালা আসতে সে সামনের দিকে এগিয়ে যায়, গিয়ে দেখতে পায় বাইকের সঙ্গে হেলান দিয়ে আছে এক উজ্জ্বল শ্যামবর্ণের সুপুরুষ। সাদা একটা গেঞ্জির উপরে জলপাই রঙের শার্ট পরিহিত, শার্টের বোতামগুলো খোলা, চুলগুলো এলোমেলো, ঘাস ছুঁই ছুঁই, গলায় কিসব ঝুলছে দেখছে। হাতেও কত রকমের অদ্ভুত ব্রেসলেট। ঘড়ি নেই, কিন্তু কেন? সময় দেখারও সময় নেই বলে দেখে তো মনে হচ্ছে পুরান ঢাকার খানদানি বংশের কোনো বিগড়ে যাওয়া সুদর্শন লাফাঙ্কা। যাকে সিনিয়র সাহেব বুঝি উনি। এই তৃষার নিজের প্রতি আত্মবিশ্বাস আছে। এই ছেলে নির্ঘাত তার রূপ দেখে থমকে যাবে। ওই অদ্ভুত দেখতে গলায় ঝুলিয়ে রাখা কিংবা হাতের ব্রেসলেটগুলোর সঙ্গে কোনোভাবেই যদি তৃষার অন্যটা আটকে যায়, তো ব্যাকগ্রাউন্ডে লা 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 মিউজিকটা কি বাজবে কি? তৃষার এত সব কল্পনা ছেদ ধরিয়ে সেই বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা লোকটা থুড়ি বাঁচালো। তৃষার হুঁশ ফিরতেই বলল, এই যে মিস ট্যাবলেট, কাম হিয়ার। পাশ থেকে সবাই হেসে উঠতে লোকটা তাদের দিকে তাকালো। মুহূর্তে সবাই থমকে গেল। তৃষা একটু অবাক হলো বচে। কোন দেশের প্রধানমন্ত্রী আমার যে ওনাকে দেখে সবার ভয়ে জামা কাপড় ভিজিয়ে ফেলতে হবে? তৃষা এগিয়ে গিয়ে বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো, দেখা হয়েছে আমার, হলে বলুন কেটে পড়ি। আশেপাশে সবাই তা শুনে অবাক, আবারও কানাঘুষা শুরু করেছে। এই মেয়ের সাহস দেখছো? আজকে এসেছে আর আজকেই এত বেয়াদবি! আর সে জানে তার সামনে কে বসে আছে। পেছন থেকে একটা মেয়ে তৃষাকে টেনে কোষে দুটো লাগাতেই যাবে, তার আগে লোকটা বলল, আমি আছি তো, ওকে বায়োলজি ডিপার্টমেন্টের ক্লাসে পাঠা জলদি। তৃষার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে উঠল, সেখানে গেলে? বায়োলজির প্র্যাকটিক্যাল ক্লাস করাবো যে, জাস্ট কাম ফাস্ট। আর হ্যাঁ, আমি প্রেম নওয়াজ। রুমের মধ্যে একঘেয়ে ফ্যানটা চলছে। বেঞ্চের উপরে ভালো করে বসলো প্রেম। তৃষা তার ব্যাগটা আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে, সেটা লক্ষ্য করলো প্রেম। তারপর বলল, ব্যাগটা দাও। ব্যাগে পার্সোনাল জিনিস আছে। দেবী বাল, ছিনে নেওয়ার অভ্যাস আছে কিন্তু। ধমকের ছোটে তৃষা ব্যাগটা দিতে দেরি করলো না। প্রেম ব্যাগটা হাসছে, একটা লাল লিপস্টিক পেল, ভালো করে দেখে একবার হাসলো, কিন্তু কঠিন সেই হাসে। সিনিয়রদের যে সালাম দিতে হয় তা জানা আছে? আছে। ওই সময় তাড়াহুড়ো যে ধাক্কা দিয়ে চলে গেলে সালাম তো দূরে থাক, সরিও বললে না। কাজটা কি ভালো হয়েছে? না, একেবারে পচা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আর দুঃখিত। হাব, তোর সাথে মজা করছে, তামসা চলছে। দেব বাম হাত একটা কষিয়ে, তখন মজা বুঝবে। সরি। প্রেম নিজেকে শান্ত করে এবার গলার স্বর বদল করে বলল, লাল লিপস্টিকটা ঘষিয়ে আমার গালে একটা শক্ত চুমো দাও তো, তবে চাইলে ঠোঁটেও দিতে পারো। ঠান্ডা গলে বলল প্রেম। তৃষা ভয় কেঁপে উঠল, ফিসফিস করে বলল, ভাইয়া? তোর ভাইয়া গেছে জাহান নামে, তুই চুমু দে আগে বাতুর মুখে। প্রেম কুর্চি উঠল, তৃষার শরীরটা ছাঁকুনি দিল। সে চোখ নামিয়ে বলল, সরি ভাইয়া, পরের বার সালাম মিস হবে না। ভার্সিটিতে আপনাকে দেখেই সালাম দেব। তুমি আগে চুমু দাও, সালাম পরের বারের জন্য তুলে রাখলাম। তৃষা ভয় ছোট কাঁপছে। পুরো ভার্সিটির শত শত শিক্ষার্থী তার দিকে চেয়ে আছে, কানাঘুষা করছে, হাসছে। লজ্জা আর ভয়ে তৃষার নাজেহাল অবস্থা। প্রেম তুড়ি বাজাতে তৃষার হুঁশ ফিরল। সে পুনরায় বলল, কানে কথা ঢোকে না? ভার্সিটি হলের রুমগুলো কিন্তু পুরোই ঝাক্কাস। যা বলেছে জলদি না করলে কিন্তু সেই রুমের সফর করিয়ে আনবো।
আমার আর ভুল হবে না, এবারের মতো ক্ষমা করা যায় না? দ্যাটস চালি। প্রেম তৃষার দিকে এগিয়ে এলো, হাতের সিগারেটটা ফেলে ধোয়া ছাড়লো ঠিক তৃষার মুখ বরাবর। সরু চোখে তৃষার দিকে তাকে ফু দিয়ে চোখের সামনে পড়ে থাকা চুলগুলো সরিয়ে হঠাৎ করে গাল চেপে ধরে পড়ল। তুই চুমু দিবি নাকি আমি থাপড়ে চুমু আদায় করে নেব? তৃষা কোনো রকম উপায় না পেয়ে চোখটা বন্ধ করে চোখ এগিয়ে দিতে তৎক্ষণাৎ প্রেম উঠে দাঁড়িয়ে বলল। মুড নেই শোনা। প্রেম কেমন যেন একটা গন্ধ পাচ্ছে। এক পর্যায়ে তৃষাকে বলল। ভয়াবহ কেউ জামা কাপড় ভিজিয়ে দিল নাকি? কেমন একটা ওই ধরনের খাটাস গন্ধ নাকে ধাক্কা খাচ্ছে। তৃষা আর এই গন্ধের ইতিহাসের বিষয়টা বুঝতে সময় লাগলো না। তাকে এমন ঘাবড়ে যেতে দেখে প্রেম জিজ্ঞাসা দৃষ্টিতে তার দিকেই তাকাতেই বলল। মানে আমি মৃত্যুর মধ্যে পড়ে গিয়েছিলাম। না হওয়া সতীনের জামাই ফারাজ এলাহির কাছে একটা কল দিয়ে কি বলবো, আমার ভাইয়া ওরফে ছাইয়া, জানেন, ভার্সিটি সিনিয়র প্রেম না ডিম, ওই ছেলেটা দিল আমায় খাইয়া। তৃষা পারলে ব্রেন থেকে এই স্মৃতিগুলোই ডিলিট করে দিত। ভার্সিটির প্রথম দিনটা এমন জঘন্য যাওয়ার খুব কি প্রয়োজন ছিল? ওই ব্যাটের প্রেমকে ইঁদুর মার ওষুধ খাইয়ে দিতে ইচ্ছে করছে তৃষার। দুনিয়ায় কোনো হ্যান্ডসাম ছেলে কি নেই তৃষাকে এই হাইব্রিড কলার হাত থেকে বাঁচানোর জন্য? তবে একটু শান্তি তো লাগছে তার, লাগবে না? ওই প্রেমের হাওয়া যে লিক করে এসেছে তৃষা, মানে তার বাইকের। সকালে যে বাইকটা তাকে মধু জলে ফেলেছিল, ওই বাইকের নাম্বারটা কেবল পেছন থেকে এক ঝলক দেখেছে। ওই করলার বাইকের নাম্বারের সঙ্গে মিলে যায়। তৃষাকে চুমু দিতে বলা, তাই না? গায়ে গন্ধ বলে অপমান করা। একেবারে বুড়িগঙ্গার কালো পচা জলে চুবিয়ে রোদে শুকাতে ইচ্ছে করছে তৃষার। সে চিনে তৃষা কে? অশুভ লোক। সুন্দরী মেয়েদের সঙ্গে যে প্রেম করতে হয় তা এই মগা কি জানে না? ভাব দেখায় শাহরুখ খান, কিন্তু আচরণ তো নায়ক বগা খানের মতো। তৃষা কাজী বাড়ির ছোট মেয়ে। চট্টগ্রামের শান্তিবাগ শ্যামলী আবাসিক এলাকায় তাদের বাড়ি। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন, মা গৃহিণী। মূলত মায়ের থেকে সাজগোছে স্বভাবটা পেয়েছে সে। জন্মের পর থেকে মাকে কখনো পরিপাটি ছাড়া দেখেনি সে। খোদার 30টা দিন ফকফকা চকচকা থেকেছেন। তৃষার ছোট থেকে বিচ্ছু ভাই আছে, নাম তৈমুর। ক্লাস 10-এ পড়ে। এই বান্দার কথা বলেও কম পড়ে যাবে। বাথরুমেও ফোন নিয়ে যায়। ফোনের সঙ্গে তার যেই সম্পর্ক, সেটা মনে হয় কালো জাদু করেও নষ্ট করা যাবে না। তৃষা দুরন্ত চালাক বলেও ভুল হবে, আবার বোকা বলেও। মানে এই মেয়ে কাজের না, আবার অনেক কাজের। পড়ালেখার মেধা প্রখর, তবে ওই মেধা খালি পড়ালেখাতেই কাজে লাগে, বাকি সব কিছুতে 0% কাজে লাগে না। আর যদি বলা হয় রূপ, হ্যাঁ ওই একটা আছে বললেই তো মাথার মধ্যে ব্রেনটা একটু কম। না মানে ব্রেন আছে, কিন্তু সে অলসতার কারণে কাজে লাগায় না। তৃষার ঠোঁটের কাছে তিল আছে, তিলটা তাকে আকর্ষণীয় করে। ওইসব টোল ফুল তো তারপরেও না, কিন্তু হাসলে গজদাঁত অবশ্যই দেখা যায়। সেই ছেলেটা, সেই ছোটবেলার কথা, এক 5-এ পড়া ছেলে, তার গজদাঁতের প্রশংসা পঞ্চমুখ হয়েছিল। সেই থেকে তৃষা তার দাঁতের বিরাট যত্ন নেয়। বলা তো যায় না, দাঁতে নজরও তো লেগে যেতে পারে। তখন দাঁত পড়ে গেলে কিংবা পোকা ধরলে তো দেয়াল ভেঙে সাংবাদিক এসে যদি জিজ্ঞেস করে আপনার টুথপেস্টে কি নুন আছে, তখন পুরান ঢাকার গিঞ্জি অলিগলি পেরিয়ে বুড়িগঙ্গার উত্তর তীরে অবস্থিত সোয়ারি ঘাটের নির্জনতা আজ অন্যরকম। নদীর কালো ঢেউ কেবল থপথপ করে উঠছে। অন্ধকারে ডোবা রাত, শুধু দূরে কাকের মতো কিছুই কণ্ঠস্বর ভেসে আসছে। তারপর আবার সব স্তব্ধ হয়ে যাচ্ছে। এই স্তব্ধতার মাঝেই প্রাণ বাঁচানোর তাগিদে মরিয়া হয়ে ছুটে চলছে এক তরুণী। বিয়ে হয়েছে মাত্র 1 সপ্তাহ। যে হাতের মেহেদির রং এখনো পুরোপুরি উঠেনি, সেই হাতটি আজ মাটি খুঁড়ে বাঁচার চেষ্টা করছে। শ্বাসকষ্টে বুক ধরফরানি স্পন্দন যেন বেরিয়ে আসতে চাইছে। তার অপরাধ কি সে জানে না, সে শুধু জানে তার পেছনে ছুটে আসা কালো হুডি আর মুখোশ পরা মানুষটা তাকে খুন করবে। খুনটাও যেন তেন খুন নয়, নির্মমতার সংজ্ঞা পাল্টে দেওয়া খুন। মেয়েটি অন্ধকার গলি পেরোতে না পেরোতে থাপ্পাস করে
পড়ে যায় মাটিতে, হাঁটু ছিঁড়ে ইটের ধারালো কোনা মাংসে ঢুকে যায়। হয়তো চেহারা নিয়ে উঠে দাঁড়ানোর আগেই শুনতে পায় একটা গান। ফোনে ছাড়া সেই গান, গানের সুর সঙ্গে মেলাচ্ছে কেউ। মেয়েটির বুকের ভেতর ভয়ের পাথর জমে ওঠে, চোখে অন্ধকার ঘনীভূত হয়। দাঁড়াতে না দাঁড়াতেই হঠাৎ ঠান্ডা এক চাকু তার গলার ভেতর ঢুকে যায় সোজা কণ্ঠনালীর গভীরে। গটগট করে শব্দ ছিটকে রক্তই বেরোয়, একেবারে লাল ঝর্ণার প্রবাহের মতন। মরণের সাথে সাথে ভয় বেড়ে যায়, কারণ গানটা এখনো বাজছে। সেই মানুষটা গাইছে গলা মিলিয়ে। কোন বলে তুমি শুলে বলো, এই ফুল সজ্জায় স্বপ্নের লাশ কাঁদে নিয়ে ওরা কেন চলে যায়। প্রেম আমার, ও প্রেম আমার, প্রেম আমার, ও প্রেম আমার। মেয়েটা ছটফট করে, গলার ভেতর থেকে ভোঁতা শব্দ বেরোয় জবাই করা পশুর মতোই। মুখোশ পরা খুনি এক দৃষ্টিতে তাকে উপভোগ করে। তার নিস্তেজ দেহের টানা পড়ন, অভিশপ্ত এক হাসি ভেসে ওঠে মুখোশের আড়ালে থেকে। ধীরে ধীরে মুখোশ খুলে ফেলে সে, চোখে উন্মাদনা মেশানো উত্তেজনা, চোখে প্রশান্তির বাঁকা হাসে। কিন্তু এখনো শেষ হয়নি। হঠাৎ সে এক ঝটকায় চাকুটা গলার ভেতর ঘুরিয়ে দিল। রু কেঁপে উঠল, চোখগুলো বিস্ফোরিত হয়ে ফেটে পড়তে চাইল, পড়ল না। এই রাতের আধারেই শোয়ারি খাট পেরিয়ে এই নির্জন জায়গায় কেউ নেই মেয়েটিকে বাঁচানোর জন্য। মেয়েটি ছটফট করছে, তবে সেই দৃশ্য তেমন একটা উপভোগ করতে পারছে না লোকটি। এখানে কোনো থ্রিল ব্যাপার আছে নাকি? সে এক ঝটকায় গলা থেকে চাকু বের করে পরপর 4টে কোপ বসাল চোখের মনির উপর। গলে ছিটকে একেবারে কালো মনিটা নরম হয়ে গেছে। মেয়েটি ততক্ষণে মৃত, মৃত্যুর কারণ জানার আগে মৃত। মৃতদেহের উপর ঝুঁকে খুনি হাত বাড়ল। মেয়েটির লম্বা কালো চুলের ভেতর আঙুল চালিয়ে বলল, বাহ, চুলগুলো বেশ তো, আমার যেগুলো চাই। তারপর এক ঝটকায় হুডির পকেট থেকে কেচি বের করে খাঁচাং করে শব্দে গোড়া থেকে কেটে ফেললো পুরো চুল। হাতে নিয়ে এমনভাবে দেখলো যেন সে বিশ্ব জয় করে ফেলেছে। চোখে মুখে আবার সেই তৃপ্তিদায়ক হাসির রেখা। চুলগুলো পকেটে ঢুকিয়ে দিল সন্তুষ্টির হাসি মুখে নিয়ে। তারপর সোজা হয়ে উঠে দাঁড়ালো। কি গরম পড়েছে আজ! এত গরমে তো প্রতারকদের খুন করতে কষ্ট হয়, তাই না? সে হুডিটা খুলে হাতে নিল। পরনে একটা সাদা রঙের শার্ট ছিল। শার্টের বুকের কাছে বোতামটা খুলে হাঁটতে হাঁটতে সেখান থেকে চলে গেল। লাশটা যে কিছু না বলা প্রশ্নের উত্তর অপেক্ষা করতে করতে ওপারে দাবি নিয়ে চলে গেল, তাতে তার কিচ্ছু যায় আসে না। সকালে এই লাশ নিয়ে বড় হই হট্টগোল বাঁধবে। জলদি বাড়ি ফিরে ঘুম দিতে হবে, নইলে সকালে খবরে ব্রেকিং নিউজটা শুনবে কি করে? মানুষকে জানতে হবে না, জানতে হবে না একটা প্রতারকের শেষ পরিণতি কি ছিল। যাওয়ার সময় সে এক নাগালে গান গাইল, প্রেম আমার, ও প্রেম আমার। নেওয়াজ কুঠি কেরানীগঞ্জে চিনচিরা অবস্থিত সেকেলে একটা জমিদার বাড়ি। যদিও এই বাড়ি দেখতে তেমন হলেও জমিদারদের বাড়ি নয়, একসময় ইংরেজরা তৈরি করেছিল। দেশ ছেড়ে চলে যাওয়ার আগে নেওয়াজ বাড়ির পূর্বপুরুষ কিনে রাখে। তারপর সিদ্দিক নেওয়াজ বাড়িটিকে পুনরায় সংশোধন করে এখানে বসতি স্থাপন করেন। বুড়িগঙ্গার তীর ঘেঁষে নেওয়াজদের একোছে। নেওয়াজ পুরান ঢাকার নামি দামি বংশ। তাদের মশলার ব্যবসা আছে, দেশে বিদেশে নদীপথে মশলা রপ্তানি করে থাকেন। পুরান ঢাকার নামি দামি আড়তগুলোর মধ্যে শতাংশ তাদের নিজস্ব। নেওয়াজ বাড়ির আসল কর্তা সিদ্দিক নেওয়াজ এই বয়সে এসেও এক হাতে সব সামলাচ্ছেন। ছেলে একটা আছে, তবে সে এখনো থেকেও নেই। নিজের আপন বলতে একমাত্র নাতি প্রেম নেওয়াজ আছে, তবে সে তো মাসে বদমেজাজি হয়েছে একটা। বাইক নিয়ে ঘোরাঘুরি, এখানে সেখানে ঘুরে ফটোগ্রাফি, গিটার একটা নিয়ে রাত জেগে আড্ডা দেওয়া, এইসব ছাড়া আর তার কাজই বা কি? ওই দাদার বয়স হয়েছে, ব্যবসার হাল ধরে নিজে ধরবে তা তো নয়। উল্টো রাতে মদ খেয়ে বাসায় ফিরে এই বুড়োকেই সামাল দিতে হয় সব। তবে আর নয়,
এবার একটা হ্যাস্ত করতেই হবে। ভালো মেয়ে দেখে বিয়ে পড়িয়ে দেওয়ার আগ পর্যন্ত এই মহাশয় লাইনে আসার পাত্র নয়। হয়েছে একটা বুনো হায়না, মুখ হাত দুটোই সবার আগে চলে। বাচ্চা কাচ্চা না হলে নাতনির এই স্বভাব বোধ হয় আর ঠিক হচ্ছে না। সংসারের পানি গায়ে পড়ে বকাটিপানা সারবে। সিদ্দিক নাও আজ সকাল সকাল উঠে চেঁচামেচি করেন। দৌড়ে আসেন তার মেয়ে হেতিজারা আগে রাজশাহী থাকতো, স্বামী মরেছে। সেই ছোট মেয়েটা হওয়ার পর শেষে এত অভাব অনটন দেখে সিদ্দিক নিজের কাছে এনে রাখেন। হেতিজার ঘরে 2 ছেলে মেয়ে। ছেলেটা একেবারে মানুষের মতো মানুষ হয়েছে বলা চলে। স্পেশাল ফোর্সের অফিসার। তার কথা বলার ভঙ্গিমা থেকে শুরু করে সবাই আলাদা। বেশি কথা বলে না, তবে যা বলে তা কম কোথায়। এই বাড়িতে প্রেম নজের ভক্তের থেকে প্রত্যুষ দেওয়ানের ভক্ত বেশি। মেয়ের মায়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন বিয়ের কথা বলার জন্য। সরকারি চাকরিজীবী, তাও আবার ইন্টেলিজেন্স স্পেশাল ফোর্সের অফিসার। ডাসিং লুক, মারাত্মক চাহনি, কোনটার অভাব তার? প্রত্যুষ নাস্তার টেবিলে বসে বোন প্রেমান থেকে জিজ্ঞেস করল, কিরে প্রেমা, প্রেম কোথায়? নাস্তা করবে না? সে তো রাত করে ফিরেছে, আমি ডেকে আনি। ইচ্ছে। প্রেমা মুখটা ভেংসি কেটে ড্যাংডিংয়ে প্রেমের ঘরের দিকে গেল। নেওয়াজের এই এত বড় সীমানার মধ্যে 2টো বাড়ি, একটা নেওয়াজ কুঠি, অন্যটা হাউস অফ লাভ। একটা বাগান বাড়ি। প্রেমের পশ্চিমতম জন্মদিনে দাদা তাকে বাড়িটি একেবারে নিজের নামে লিখে দিয়েছেন। এখন এখানে কম সেখানে বেশি থাকা হয় তার। কাঠের তৈরি একটা বাড়ি, চারপাশে নিজের মতো করে সাজিয়েছে। বাড়িটা দোতলা, তবে বেশি বড় নয়। চারপাশে কেমন যেন ভয়ানক ভয়ানক লাগে। প্রকট দুপুরে কিংবা রাতে ভয়ে ওইদিকে মানুষ যেতে চায় না। যদিও প্রেম তার ত্রিসীমানে কাউকে যেতেও দেয় না। রান্না থেকে ঘরের কাজ সে নিজে সামলায়। একবার দাদুর কাজের মেয়েকে রুমে পাঠিয়েছিল। সেই মেয়ে তো সকাল সকাল খালি গায়ে উপুর হয়ে শুয়ে থাকা প্রেমকে দেখে প্রেমে হাবুডুবুকে একেবারে শেষ। প্রেমকে কফি দিতে এসেছে নাকি প্রেমকে চোখে খেতে এসেছে সে নিজেই ভালো জানে। প্রেম খালি একবার বলেছিল, দেখা দেখি করে চোখের স্বাদ মিটবে, তবে বাকিগুলো কাম কাম। প্রেমময় তৃষ্ণায় তোমার একটু তৃষ্ণাত্ম করি। কোনটা দিয়ে শুরু করবো ডার্লিং? সেই মেয়ে ওই দিন নতুন কাজে এসেছিল। 2 দিনও টিকতে পারেনি। প্রেমের সঙ্গে দেখা হলেই কাম হেয়ার বলতো সে চোখ মেরে। মেয়েরা সাহস হয়নি ওই বাড়িতে কাজ করার কিংবা আর প্রেমে হাবুডুবু খাওয়ার। প্রেমা ঘরে ঢুকতেই দেখলো প্রেম বিছানায় শুয়ে আছে, জুতাগুলো খোলেনি। গায়ে সাদা একটা শার্ট দেখে মনে হচ্ছে রাতে কত গুরুত্বপূর্ণ কাজই না করে এসেছে। প্রেমার ইচ্ছে করছে প্রেমের ঘাড় ছুঁই কালির চুলগুলোতে একটু হাত বুলিয়ে দিতে। সে মিটমিটি হেসে পড়ল, ও প্রেম ভাই, নাস্তা খাবে না? তোমার বাল খাবো, যাও নিয়ে এসো। একটু সুন্দর করে বললেই তো সবই নিয়ে আসতে পারি। সুন্দর তোমার বলেও থেমে গেল প্রেম। তোকে না বলেছে আমার ঘরে আসবে না? এমন করো কেন? সকাল সকাল পেরেতের পাঁচাল পারিস না তো? তোকে দেখলে আমার মাথার রগগুলো নড়ে ওঠে। কেন সুন্দর লাগছে না? নতুন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছি। খালি ফেস ওয়াশ করলেই হয় রে মগি, একটু ব্রেন ওয়াশেরও তো দরকার আছে। প্রেমা আর অপমান নিতে পারছে না। রোজ রোজ এত অপমান আর মানা যাচ্ছে না। এই লোককে বিয়ে করে মানুষ বানাতে হবে। কিন্তু সে তাকে বিয়ে করলে তো? প্রেমা গাল ফুলিয়ে উঠে পড়ে। সে যাওয়ার পরই প্রেম উঠে একটা সিগারেট ধরায়। ধুরবাল, আজকে লেট হয়ে গেল। জলদি ভার্সিটি যাওয়ার কথা ছিল। ওই শালির বাদরমুখী বাইকের হাওয়া লিক করে পালিয়েছে কাল। ওর ভিতরে এত আগুন কিসের? প্রেম আজ গলাটা চেপে ধরে বুড়িগঙ্গার পানি দিয়ে ওর আগুন নিভাবে। নাস্তা তো দূরে থাক, আর তীব্র মেজাজ খারাপ নিয়ে কারোর সঙ্গে দেখা না করে প্রেম ভার্সিটি যায়। তখন ক্লাস চলছে পুরো দমে। প্রেমের হাঁটার গতি দেখেই সবাই বুঝতে পারছে আজ কারোর উপর তাল পড়বে। প্রেমের সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে অঙ্কুর। গুরু গুরু বলে ডেকে মাথা খায় ছেলেটা। সেও আজকে প্রেমের এই রূপ দেখে আন্দাজ করতে পারছে ভয়াবহ কিছু হতে চলেছে। প্রেম সরাসরি তৃষার ক্লাসরুমে গিয়ে পুরো জমজমাট চলা ক্লাসের মাঝে এসে
পকেট থেকে পিস্তলটা বের করে একেবারে তৃষার কপাল বরাবর ধরে। তৃষার মধ্যে কোনো রিয়াকশন নেই। তাকে ভয় দেখানোর জন্য এত সস্তা খেলনাগুলি। সে ফোনটা বের করে প্রেমকে বলল, এই ভালো করে ধরো, চেহারাটা যেন এমনই গুন্ডা গুন্ডা লাগে। এই সিমলা একটা ছবি তুলে দে তো, ইনস্টাগ্রামে পোস্ট করব। রীতিমতো তখন ক্লাস পুরো চুপচাপ। স্যার নিজেও চুপসে আছেন। প্রেমের মেজাজ তখন আরও খারাপ হয়েছে। সে পুরো ক্লাসের মধ্যে তৃষার গলা চেপে ধরে বলল, বন্তের বাচ্চা, তোর সাথে প্রেম মিত্রম করে? হাই, অঙ্কুর হলো চাবিটা দে তো, শালিকে বুঝিয়ে দিই পিস্তল আমার আসল না খেলনা। তৃষাকে হলের রুমে এনে দরজাটা ভেতর থেকে বন্ধ করলো প্রেম। ধাক্কা দিয়ে বিছানায় ফেলতে যাওয়ার আগে তৃষা গলা উঁচু করে বলল, এই ভাই ওয়েট, মুখে অনেক দামি মেকআপ করেছি, এভাবে ধাক্কা দিয়ে ফেললে তো সব মেকআপ বিছানার চাদরে লেগে গিয়ে লাগবে। আমি নিচ থেকেই যাচ্ছি, দেখি আপনি আপনার কোন ক্যালমা দেখান। প্রেম একটা দীর্ঘশ্বাস ফেলে ঠোঁট বাঁকিয়ে বলল, আজকেও বাতুর মুখে দেখছি ঠোঁটে লিপস্টিক দিয়েছ, তাও কড়া লাল, অনেক সুন্দর লাগছে। আসলেই তোমার মতো সুন্দরী মেয়ে পৃথিবীর বুকে এক পেছে। ওয়েট, একটা ছবি তুলে রুহটাকে শান্ত করে। তৃষা প্রথমে মুখ বাঁকিয়ে রাগ দেখালেও ভেতর ভেতরে হাসি চেপে রাখলো। মনে মনে ভাবলো, অবশেষে এই ছেলেও তার রূপের খাঁচায় বন্দী হয়েছে। সে বলল, মাফ করে দিয়েছি, গাধা পরে হলেও আমার মর্ম বুঝতে পেরেছেন, এটাই অনেক সিনিয়র ভাইয়া। নেন, আপনার তো আইফোন, তুলেন তুলেন, একটা কড়া ছবি তুলেন। সুন্দরী আপু, একটু পাউট করুন। আপনাকে পাউট করলে বেবি ডল লাগবে। প্রশংসা শুনে তৃষার মাথা আরো উঁচু হলো। গর্ব ভরে ঠোঁট বাঁকিয়ে পোজ দিতেই প্রেম ক্লিক করে ছবি তুললো। তারপর গম্ভীর ভঙ্গিতে বলল, হয়ে গেছে, নাম্বারটা যদি দিতেন পাঠিয়ে দিতাম। যে সে মানুষকে তৃষা নুজায়াত নাম্বার দেয় না ভাইয়া। হ্যাঁ, ঠিক বলেছেন আপু, কষ্ট পেলাম। বুক ভরা ব্যথা নিয়ে না হয় আপনাকে আপনার ছবিটাই দেখায়। ফার্স্ট রবিশ ভাইয়া। প্রেম এক মুহূর্ত কাছে এসে ফোনটা সামনে ধরে ছবিটা দেখায় তৃষাকে। তারপর বলে, দেখ খুবিস মাইয়া তোর ছবি। তৃষার সেই ছবি দেখে প্রেমের চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। এটা কি দেখালো? একটা বানর লাল লিপস্টিক ঠোঁটে ঘষে মুখটা পাউট করে রেখেছে। তৃষার রূপ নিয়ে মজা নেওয়া। আপনি নিজের থোমাখানা আয়নায় দেখেছেন গরিলার মতো দেখতে? এমএ দেব নাকি ডিম থেরাপি? আপনার উপর ট্রাই করে দেখান, ভালো লাগলে পরে আমি সার্ভিস দিয়ে নিব। মুখে মুখে তর্ক ছাড়ার কিছু পারো না? আরো অনেক কিছুই পারি, কিন্তু এই মুহূর্তে পারবো না। আমার একটা ডিমান্ড আছে না। তোমার রিমান্ড আমি লাথি মেরে জানলা দিয়ে ফেলবো। কখন ফেলবেন একটু আগে ভেবে জানিয়ে দিন। আমার বান্ধবী শিমলা মরিচকে বলবো নিচে থেকে কাজ করতে। আমার ডিমান্ডের সেই দাম, বিক্রি করলে মালামাল হয়ে যাবেন। প্রেম নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না। তেরে এসে তৃষার চুলের মুঠি ধরতে তৃষা ছিঁচিয়ে উঠল। প্রেম নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না। তেরে এসে তৃষার চুল মুছি করে ধরতে তৃষা ছিঁচিয়ে উঠল। আরে ছাড় বেটা, চুল ছাড়, চুল সব এমনিতেই পড়ে যাচ্ছে, ছাড় কইলাম। এত চেঁচামেচিতে প্রেম খানিকটা থমকে গেল। ভাবলো এভাবে চিৎকার করলে বাইরে থেকে কেউ কিছু ভেবে বসতে পারে। তাড়াতাড়ি চুল ছেড়ে দিয়ে তার মুখ চেপে ধরে বলল, অনেক কিছু করেছি নাকি? এমনভাবে চেঁচানোর কি আছে? তৃষা মুখ ছাড়িয়ে আরো জোরে চেঁচিয়ে উঠল, ওমর খোদা, মরে গেলুম রে। প্রেম প্রেম, তুই আর প্রেম দিস না। নাউজুবিল্লাহ, মেয়ে তোমার ভয় নেই? ভয়কে রোজ আমি কিনি বেচি, এখন ধাক্কা দিব নাকি সাইড দিবেন? ছেলে পুলেদের জন্য লেখাপড়া করতে পারছি না ঠিক মতো। এই যাচ্ছ কোথায়? চুপ করেন বেটা, আপনার মুখ করে দেব ভোতা। চুপ থাক, যে কারণে এখানে তোকে আনা তা তো এখনো বাকি। কি? প্রেম গভীর দৃষ্টি মেলে কাছে এগিয়ে এলো। হাতা গুটিয়ে শার্টের বোতামগুলো খুলতে শুরু করতে তৃষার বুক ধকধক করতে লাগলো। এ কি সত্যি কি এই ছেলের উদ্দেশ্য খারাপ? এক পা করে কাছে আসতে তৃষা চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে গেল। ঠিক তখনই প্রেম পাশ কাটিয়ে তার পেছন থেকে ইয়ারফোনটা তুলে নিল। হেসে বলল, চোখ খোল বাদরমুখী, ইমরান হাশমির সিনেমা চলছে না এখানে? বিছানায় শুয়ে ইয়ারফোন কানে গুছে আবারও বলল, পাক্কা 10 মিনিটের মধ্যে ঘরটা ঝাড়পোছ দিয়ে কফি নিয়ে আসবে, বুঝলে বাদরমুখী? তৃষা দাঁত কামড়ে ভেতরে ভেতরে গজরালো। এখানে এনে আদিক্যতা দেখাবে ভেবেছিলাম, আরে গিন্নিপনা করাচ্ছে। এখানে এনে র্যাগ দেওয়া হচ্ছে, দেব নাকি ঝাঁটা দিয়ে মাথায়?
একটা 400 ভোল্টের বাড়ি। শালা একেবারে হাইব্রিড করলা, খেতে তিতা কিন্তু পুষ্টিকর। লাশের সামনে বসে আছে প্রত্যুষ। এ নিয়ে দুটো লাশ পেল, দুটোই মেয়ে। দুটোর মাথার চুল কেটে নেওয়া হয়েছে। খুনি চুল কেটে নিয়ে হয়তো বুঝিয়েছে রেখে যায় তার খুনের প্যাটার্ন কেমন। লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করতে বলে প্রত্যুষ চোখের সানগ্লাসটা ঠিক মতো লাগিয়ে উঠে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে একদল সাংবাদিক ঘিরে ধরে থাকে। স্যার, এই নিয়ে এমনভাবে দুটো মেয়ে খুন হলো, আপনারা এখনো কিছু করতে পারলেন না যে? তাহলে কি এভাবেই একটার পর একটা খুন হবে আর আমাদের মেয়ে মানুষকে এভাবেই ভয়ের মধ্যে দিয়ে বেঁচে থাকতে হবে? তদন্ত আর বাদাম ভাজা কিন্তু এক জিনিস নয় যে চাইলেই ভেজে খেয়ে ফেললাম। সাইড প্লিজ। প্রত্যুষ মিডিয়ার মাঝ থেকে কোনো মতে বের হয়ে গাড়িতে গিয়ে বসলো। মাথাটা নষ্ট করে দিবে এবারের বিষয়। পুলিশ সামাল দিতে পারছে না বলে এমন ঠুনকো একটা লেম বিষয় তার মতো কর্মকর্তাদের প্রশাসন ধরে দিয়েছে। এখন সরকারের উপরও তো যাওয়া যাবে না, গেলে চাকরি থাকবে কি? প্রত্যুষ গাড়িতে বসতেই বাসা থেকে প্রেমান্তিকের কল এলো। সে তড়িঘড়ি করে বলল, ভাইয়ের মা তোমার জন্য আবারও পাত্রী দেখতে গেছে। এবার মনে হয় ভাবি ঘরে আসবেই। হোয়াট ননসেন্স! আবার যুবরাজ সরকারের মেজাজ চঙ্গে। সকাল থেকে মাথা নষ্ট। হেডলাইনে বড় বড় করে ছাপা হয়েছে, এমপি সাহেবের হবু বউ বিয়ের আগের দিন রাতে পালিয়েছে। কি লজ্জা, কি লজ্জা! জীবনে বিয়ে করবে না বলে ধ্যান করে বসে থাকা মানুষটা এত বছর পরে একটা বিচ্ছুকে কিনা শেষে মন দিল। বেটি হতচ্ছাড়ি, পালিয়েছে তো পালিয়েছে, সঙ্গে এমপিটার মনটাও নিয়ে সঙ্গে পালিয়ে গেছে। ফেরত দিয়ে যেতে পারতো অন্তত, কিন্তু আর নয়। ওই ধনী লঙ্কাকে খুঁজে বের করতেই হবে। ইতিমধ্যে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। ওকে না পেলে ওর মাকে তুলে আনবে যুবরাজ। যুবরাজ তাতে তত চেপে বলল, শোনো, তৃষ্ণাকে না পেলে ওর মাকে তুলে আনবে। পাশে দাঁড়ানো অ্যাসিস্ট্যান্ট রাফসান অবাক হয়ে বলল, সি স্যার, মেয়েকে না পেয়ে মেয়ের মাকে? আরে বিয়ে করব বলেছি, ওনাকে জিম্মি করে ওনার মেয়েকে হুমকি দেব। হুমকি যে দিবেন তার আগে তো ওনার মেয়েকে খুঁজে বের করেন। তুমি চুপ থাকো, গবেট কোথাকার। যুবরাজ ধমক দিল। কিছুক্ষণ চুপ থেকে রাফসান হঠাৎ বলে উঠল, স্যার, আপনি চাইলে কিন্তু মাথা ঠান্ডা করার একটা টুটকা বলতে পারি। কি? আগে বলুন, আপনার ঠিক মাথাটাই তো গরম হয়েছে, তাই না? হ্যাঁ তো। তাহলে মাথাটা কেটে হিমবাহে রেখে আসি। বিশ্বাস করেন স্যার, আপনার মাথা আর কখনো গরম হবে না। কতজনকে এই বুদ্ধি দিলাম। ওরা এখন কই? রাফসান 32টা দাঁত বের করে এসে জবাব দিল, মানে কবরে। সন্ধ্যা তখন নেমে এসেছে পুরান ঢাকার আদি মহল্লা নাজিরাবাদে। এলাকার প্রকৃত চেহারাটাই আলাদা। নাজিরাবাদকে সময়ের গহ্বরে আটকে থাকা এক মহল্লা বলেও ভুল হবে না। সরু সরু আঁকাবাঁকা গলি, ইটের দেয়াল খসে পড়া চুনকাম, কোথাও কোথাও শ্যাওলা জমে সবুজ হয়ে আছে। পুরনো নকশার কাঠের বারান্দা দুলতে দুলতে ঝুলে থাকে, তার নিচে দোকানপাটের ভিড় লেগে আছে। এক পাশে ভাঙাচোরা টিনের চালা থেকে চুপচাপ করে পানি ঝরে, অন্য পাশে কড়াইয়ে ভাজার শব্দের সঙ্গে মিশে আসছে পুরনো ঢাকার বিশেষ গন্ধ। কাবাব, বুটের ঝাল ভর্তা, চটপটির তীব্র মশলা, আবার কোথাও কোথাও আগরবাতির ধোয়া। এমন গলির ভেতরে সন্ধ্যাবেলা একা ঘুরতে বের হয়েছিল তৃষা। বান্ধবী সিমলা আসেনি, তাই একা একাই ঘুরবে বলে ঠিক করে সে। প্রথমে মনে হয়েছিল একটু আটাআটি করবে, পুরান ঢাকার আসল গলি দেখবে। সরু গলির মাথায় ম্লান কানা বাতি, দালানের জালে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের ফাঁক দিয়ে আলো ছিটকে আসছে। কিন্তু নাজিরাবাদের গলি তো কোনো সাধারণ রাস্তা নয়, এ এক খলুক ধাঁধা। বাঁক পেরোলেই আরেক বাঁক। একটা গলি গিয়ে মিলেছে 3টে নতুন গলির সঙ্গে। কোনটা ধরে বেরোতে হবে এই সিদ্ধান্ত নেওয়া মুশকিল। তৃষা অজান্তেই পথ হারিয়ে ফেলল। তৃষার ফোনে ডাটাও নেই, গুগল ম্যাপ দেখবে কেমন করে? কি অভাব চলে এলো রে! হঠাৎ সামনের গলিটায় ঢুকতেই 7-8টা কুকুরকে বসে থাকতে দেখলো। মহল্লার নতুন মানুষ এসেছে, তা কি তাদের বুঝতে বাকি? একসঙ্গে সবগুলো কুকুর উঠে দাঁড়ায়, ঘেউ ঘেউ করতে করতে এগিয়ে আসে।
একটা জরুরি কাজে প্রত্যুষ তদন্ত করতে গলির 7 নম্বর বিল্ডিংটা এসেছিল ঘন্টাখানেক আগে। একাই এসেছে আজকে। এই গলিতে গাড়ি ঠুকালে মানুষের দম নেওয়ার জায়গা নেই, তাই বাইক নিয়ে এসেছে। কাজ শেষে নিচে এসে বাইক চালু করতে প্রত্যুষ আটকে উঠল, থেমে দাঁড়িয়ে কান খাড়া করলো। আবার শোনা গেল চিৎকার, সঙ্গে প্রচণ্ড ঘেউ ঘেউ। সে এক মুহূর্ত দেরি করলো না, দৌড়ে ছুটল গলির সেই দিকে, কারণ প্রত্যুষের বোঝার বাকি রইল না কোনো মেয়ে বিপদে পড়েছে। এখানে কুকুরের কামড় খাওয়া সাধারণ বিষয়, তাও আবার মেয়ে মানুষ। প্রত্যুষ দৌড়ে সামনের দিকে এগোতে মাথায় থপ করে আকাশ ভেঙে পড়লো। গোলাপি সালোয়ার কামিজ পরা খোলা চলে একটা মেয়ে আবিষ্কার করলো। তবে ওই কুকুরগুলো মেয়েটিকে নয়, বরং মেয়েটি কুকুরগুলোকে তাড়া করছে। ইট হাতে তুলে দৌড়ানি দিতে দিতে ছেঁচে বলছে, শালার গরিব কুকুরের বংশধর, মানুষ চিনিস তোরা? তৃষার পথ আটকে তার সঙ্গে বিরোধিতা করা আজ খাইছে তোদের। কুকুরগুলো প্রাণ বাঁচানোর জন্য ছুটে প্রত্যুষের পাশ হাতে ছুটে পালালো। এখানে এসেছিল মেয়েটাকে সাহায্য করতে, কিন্তু এখন তো দেখছি কুকুরগুলোকে সাহায্য লাগবে। কুকুর বলে কি তারা মানুষ না? তৃষা দৌড়ে এসে প্রত্যুষকে ডিঙে কুকুরগুলোর পেছনে যাওয়ার আগে ম্যানহোলের সঙ্গে পড়ে থাকা ইটের টুকরোর সঙ্গে ধাক্কা খেয়ে গিয়ে পড়ে প্রত্যুষের উপর। দুজনে পড়তে পড়তে শেষ রক্ষা হয়। তৃষা ততক্ষণে প্রত্যুষের দিকে তাকায়, চোখে চোখ রাখতে কোথায় যেন একটা গান বেঁচে উঠল। তুমি দেখা তো ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। প্রেম নেওয়াজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। গলায় গিটারের একটা লকেট পড়লো, হাতে সে ঘড়ি পরে না। ওই যে সময় দেখার সময় নেই বলেই অদ্ভুত ঋষি বাবাদের মতো কতগুলো ব্রেসলেট হাতে দিল। চুলগুলোতে তার চিরুনি চালানো লাগে না, সব সময় হাত বুলিয়ে ঠিক করে নেয়। তাতেই তো তাকে দেখতে মেয়েদের প্রেম প্রেম একটা ভাব চলে আসে। কিন্তু এই মেয়ে মানুষ, ইয়াক, যত দূরে থাকা যায় বাবা। মানুষ ভাবে প্রেম বোধ হয় বখাচে, তবে তাকে ভালো করে যারা চেনে জানে তারা বলতে পারবে মেয়ে মানুষের সঙ্গে তার কি পরিমাণ অ্যালার্জি। আর গায়ে পড়া মেয়ে হলে তো কথাই নেই। যেদিন অমন মেয়েদের সঙ্গে সাক্ষাৎ হয় ওই দিন বাসা এসে একসঙ্গে 3টে অ্যালাটন খেতে হয়। মানুষের ইলিশ চিংড়ি বেগুন অ্যালার্জি, এই জনাবের মেয়ে মানুষে। গায়ে পড়া মেয়েদের প্রেম নিজের তরিকায় ঠিক করে। ওদের সঙ্গে পীড়িতের আলাপ জমে না ঠিক, তবে দুষ্ট আলাপের মাধ্যম অন্তত এদেরকে নিজের থেকে মেপে মেপে 10 হাত দূরে তো রাখাই যায়। প্রেমের কানের নিচ বরাবর ঘাড়ের কাছে একটা ছুরির ট্যাটু আছে। সে ট্যাটুটা ভালো করে দেখে খালি গায়ে সাদা রঙের প্যাঞ্চা পরে বিছানায় বসে পড়ে। তার অ্যান্টিক জিনিসের প্রতি আকর্ষণ কাজ করে। ঘরটা সেসব জিনিস দিয়ে সাজানো, সঙ্গে পুরো ঘর জুড়ে তো প্রেমের তোলা অহরহ ছবি তো আছেই। সারা বছর এই দিক ওদিক ঘুরে ছবি তুলতেই থাকে। শেষবার সুইজারল্যান্ড গিয়ে 6 মাস থাকা হয়েছে। শেষে দাদু হার্ট অ্যাটাকের নাটক করে বাড়ি আনিয়েছে তাকে। তবে এই কাঠের বাড়ি আর তার ডেকোরেশনে দাদু ভাইয়ের নাকি ভাল লাগে না। দাদু ভাই বলে, এটা তো বাড়ি নয়, একেবারে চিড়িয়াখানা। দাদু ভাই ছাড়া প্রেমের আপন বলতে কেউ নেই। প্রেম আপন করতেও চায় না কাউকে। মানুষ বিশ্বাসঘাতক। জন্ম দেওয়া মায়েরা যেখানে সন্তান ছেড়ে দেয়, সেখানে দুনিয়ায় নিজের খেয়ে অন্য কাউকে বিশ্বাস করা মুশকিল। নিজের মতো আছে, এই তো বেশ চলছে দিনকাল, আর কি লাগে। প্রেম গিটারটা হাতে নিয়ে বিছানায় বসে, সিগারেট ধরায়। পাশে এই টেবিলের উপর কাচের গ্লাসটা ছিল, তাতে মদ ঢালা। প্রেম হাতের সিগারেটটা গ্লাসের মধ্যে ফেলে গিটারটা এবার আর শক্ত করে কোলে নিয়ে নিজেকে উদ্দেশ্য করে বলে, প্রেম ভালোবাসা তোর জন্য না প্রেম, প্রেমে পড়বি তো মরবি। ও পথে যাওয়ার রাস্তাটা তো আছে, তবে ফেরার পথ নেই। প্রেমেরা ভালোবাসার জন্য তৈরি হয়নি, তারা ধ্বংস থেকে প্রেম সৃষ্টি হয় না। প্রেম গিটার টুংটাং করে বাঁচালো, সুরে সুর মিলিয়ে গান ধরল।
প্রেম আমার ও প্রেম আমার, প্রেম আমার ও প্রেম আমার। হেতিজা নেওয়াজ ভাত খাওয়া থেকে সব কিছু বন্ধ করে দিয়েছেন। একে তো ছেলের জন্য এতগুলো মেয়ে দেখলো, তার মধ্য থেকে একটাও পছন্দ হয়নি। উল্টো নাকে একটা ব্রণ উঠেছে, কি যে ব্যথা। মুখে কিছু উঠলেই হেতিজা সেটাকে যতক্ষণ পারে খোঁচাতে থাকে। কেন খোঁচায় নিজেও জানে না, আবার সে এইটাও জানে এই খোঁচাখুচি করতে গিয়ে দাঁতটা সে যে বসে যাবে, তখন সে ডিপ্রেশনে চলে যাবে। কিন্তু তাতে কি, আপাতত খুঁজে তো আরামই লাগছে। প্রেমা মায়ের ঘরে ঢুকতেই হিতিজা জিজ্ঞেস করলেন, প্রত্যুষ আসেনি? না আসেনি। ইস কি ঘোড়ার ডিমের চাকরি, বিয়ে দিলে যদি এত রাত পর্যন্ত ডিউটি করতে হয় তবে কি বউ টিকবে? আর আমারও কি নাতি নাতনির মুখ দেখার সৌভাগ্য হবে কখনো? প্রেমা মনে মনে আরেকবার মুখ ভেঙচি কেটে বলল, কেন মা, আমি আছি না, আমাকে বিয়ে দিয়ে দাও, তোমার স্বপ্ন পূরণ করে দেব। সে কি সব কথাবার্তা, ঝাঁটা দিয়ে বাড়ি মারবো সর সামনে থেকে। গেলাম প্রেম ভাইয়ের কাছে। যা খালি, আমি তো মুখে বললাম প্রেম দিবেনি একটা বাড়ি, তখন খুশি হব। আল্লাহ জানে এটা আমার টোকানো মা নাকি আমি নিজেই টোকানো। রাতের খাবার খেয়ে সিদ্দিক নেওয়াজ রুমে বসতেই তার বাম হাত কালুর বাপ ওরফে মোখলেস হোসেন বদরুদ্দোজা এসে হাজির হলো। এই বুড়োটা লুঙ্গি গায়ে পুরো অলিগলি চক্কর দিয়ে বেড়ায়, একেবারে সিদ্দিক নেওয়াজের খাস লোক বলা চলে। কোন বাড়িতে কি খবর চলছে তা ওই বাড়িতে ঘটার আগে কালুর বাপের কানে পৌঁছে যায়। লোকটা চিকন চাকন, মুখে দাড়ি নেই, এই বয়সেও একেবারে ক্লিন শেভড, গায়ের রং কালো মতন, সারাদিন পান খেয়ে ছোট লাল করে রাখেন। তার সামনে দাঁড়িয়ে কথা বলতে হলে অবশ্যই একটা ছাতা খুলে ধরা চাই, নইলে পানের পিক ছুঁড়ে সামনে দাঁড়ানো মানুষটাকেই পিক বিলাস করিয়েই দিবেন। কালুর বাপের গিন্নি মরেছে 10-12 বছর আগে, কিংবা তারও বেশি, ঠিক মনে নেই। কিন্তু পৃথিবীর সব সুন্দরীকেই সে মৃত বউ নার্গিসের চোখে দেখে। তাকে এত ভালোবাসতো যে আজও লুঙ্গি পরে পথে ঘাটে নার্গিসের গানের কষ্টের মাজা ঢুলানো নাচ করে বেড়াইছে। এই তো কিছুদিন আগে সিদ্দিক কালুর বাপকে হুকুম দিয়েছে প্রেমের উপর নজর রাখতে। নাতিকে যদি একবার হাতে নাতে কোনো মেয়ের সঙ্গে কথা বলতে দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে কর দিয়ে বিয়ে পড়িয়ে দিবে। সিদ্দিক নাতিকে দেখিয়ে দিবে সে যদি জালে চলে তাহলে দাদুও চলে পাতায়। কালুর বাপ ঠিক করেছে আগামীকাল ভার্সিটি যাবে। এবার হাতে নাতে নেওয়াজ বাড়ির ছেলেকে না ধরতে পারলে সে নিজে নার্গিসের গানে নাচা ছেড়ে দেবে। সারা রাত তৃষার ঘুম আসেনি। বারবার ওই গলিতে যে ছেলেটি তাকে সাহায্য করতে এগিয়ে এসেছিল তাকে মনে পড়েছে। তৃষা ভেবেছিল ওই হিন্দি গানটা হয়তো তার মনে বেজে উঠেছে, কিন্তু বাজলো পাশ দিয়ে যাওয়া ব্যক্তির ফোনে। এমন ডিন্টুরকে ব্যবহার করে? তবে প্রত্যুষ ওই লোকের সামনে পরিস্থিতি সামাল দিতে গিয়ে তৃষাকে চুপ করে ছেড়ে দিয়েছিল। অমনি সে ও মা গো বলে চিৎকার করে উঠে। যা লেগেছে না মাইরে, জখমটা ব্যথা দিয়েছিল ঠিকই, কিন্তু সেই সুন্দর ছেলেটা তাকে বাঁচিয়েছিল। ভাবলেই ব্যথা কোথায় যেন মিলিয়ে যাচ্ছিল। রাতে সিমলা মলম লাগিয়ে দিয়েছিল, তবু পরদিন ইউনিভার্সিটিতে এসে তৃষা আদৌ ঘুমে ক্লাস কাটালো। তবে আজকে একটা মানুষকে সে কোথাও দেখেনি। ওই হাইব্রিড করলাটা কি মরে টরে গেল নাকি? অভিশাপ লেগে গেল না তো? ক্লাস শেষে হতে অঙ্কুরের সাথে দেখা হতেই সে বলল, আরে ভাবি আপনি? ভাবি? আরে ভাবি নয় তো কে, আপনার যার সাথে বিয়ে হবে সে তো ছেলে মানুষই হবে, মেয়ে তো আর বিয়ে করছেন না, তাই সেই হিসেবে আপনার স্বামী তো আমার ভাই, আর আপনি ভাবি। কিন্তু ছেলেকে বিয়ে না করে যদি তার নানাকে বিয়ে করি তখন তো নানি হব, তাই না জেনে অগ্রিম 2 লাখ বেশি বলবেন না। যেমন বস যেমন তার চামচিকা, দুটোই পুষ্টি ছাড়া সবজি। বেচারা আলাভোলা অঙ্কুরটা আর মাথার উপর দিয়ে গেল সব।
এসেছিল এই মেয়ের সঙ্গে একটু ভালো সম্পর্ক করতে, উল্টো কথা শুনিয়ে চলে গেল। এই প্রেম ভাইয়ের জন্য সব মেয়েরা তাকে এমন অবহেলা করে। প্রেম ভালোবাসা হচ্ছে অক্সিজেনের মতন, ওসব না করলে যে একটা প্রাপ্তবয়স্ক মানুষের শ্বাসকষ্ট হয় তা ওই প্রেমহীন প্রেম ভাই কেমনে করে বুঝবে? ওনার নামকরণটা যে কে করেছে, সামনে পেলে তীর্থযাত্রায় পাঠাতো তাকে। তৃষা চারপাশে প্রেমকে খুঁজতে খুঁজতে আর মনে মনে গালি দিতে দিতে গেট থেকে বের হওয়ার জন্য এগিয়ে চলল। জীবনে কোনো দিন কাজ না করা মেয়েটিকে দিয়ে শেষে হলের কার না কার রুম সাফ করিয়েছে। ইসরে, তার এত মোলায়েম হাতগুলো গেল। এই হাত তৈরি হয়েছে মেকআপ করার জন্য, ওইসব সাফ করার জন্য নাকি? মনে মনে আবার অভিশাপও দিল প্রেমকে। দেখিস হাইব্রিড করলা, তোর কপালে একটা তার ছিঁড়া বানরের মতো দেখতে শাকচুনি বউ জুটবে। গেটের কাছে আসতেই কে যেন পেছন থেকে শীষ পাছিয়ে পড়ল। এই যে টিউবলাইট, কাম হিয়ার। তৃষার সেই কণ্ঠ শুনে বুঝতে বাকি রইল না প্রেম ভাই যে তাকে ডাকছে। সে পেছন ফিরে একটা লম্বা সালাম দিয়ে বলল, সিনিয়র ভাইয়া কিছু চাই আপনার? বান্দা হাজির। এই তো চাকরানির ফর্মে এসছ, আর ওটা বান্দা নয় বান্দি হবে। ছেলে হতে গেলে কত কি লাগে, সবার তো সব চাইলেই হয় না। তৃষা আশেপাশে তাকালো। এই লোকে লজ্জা নেই? জন্মের সময় মনে হয় তার চোখের নিচে কাজল দেওয়া হয়নি। ছ্যা! তৃষা চলে যাওয়ার জন্য পা বাড়িতে প্রেম বাইকের উপর থেকে নেমে তার ওড়না ধরে টান দিতে তৃষা খেপে বলল, কোন হনুমান রে আমার ওড়না ধরে টানটানি করিস? ভার্সিটির সবাই তখন অবাক। এত মানুষের সামনে এই মেয়ে প্রেমকে হনুমান বলল এমন ডাইরেক্টলি। প্রেম চারপাশে একবার তাকাতে তৃষা পেছন ফিরে বলল, ও আচ্ছা, আপনি ছিলেন সিনিয়র ভাইয়া। আমি ভাবলাম কে নাকি, মাইন্ড করবেন না। যাই হোক, আমার ওড়না পছন্দ হয়েছে। আপনি আপনার ঠিকানাটা দিয়েন, জামা সালোয়ারটাও পাঠিয়ে দেব। সব জিনিস তো আবার সবাই চাইতে পারে না মুখে। থাক, আমি না হয় বুঝেই নিলাম। বলেই মুখটা বাঁকালো তৃষা। প্রেম তা দেখে ফ্রি কুচকে বলল, এই যে মুখটা বাঁকালে, আমার না জুনিয়র, তোমার প্রতি একটু রাগ করতে মন চাইছে না। তৃষা চোখ দুটো শুরু করে জিজ্ঞেস করলো, কেন? কারণ প্রেম বন্দিনীদের মুখ তো বাঁকাই হয়, ওদের উপর রাগ করলে আল্লাহ পাপ দেবে। তৃষার মেজাজ তখন আরো খারাপ। সে সিমলাকে টেনে কাছে এনে বলল, শালি ফায়ার সার্ভিসকে কল দে, গায়ে আমার আগুন ধরছে। প্রেম বাঁকা হেসে চোখে রোদ চশমা লাগিয়ে অঙ্কুরকে বলল, শালা খাটে গিয়ে ডাব্বান, আগুন একটু ঘি ঢালি। তৃষা মুখ বাঁকিয়ে যেতে পেছন থেকে আবারও প্রেমের জাগ হলো। সেদিনের চুমুটা কিন্তু পাও না জুনিয়র। তৃষা মনে মনে থিতি উঠল। এই খচ্চর লোক এখনো সেই কথা ভোলেনি। কত বড় জোচ্চোর ভাবা যায়। তৃষা কি করবে না করবে ভাবতে ভাবতে গাছের কোণে খেলতে থাকা ছোট্ট কুকুর ছানাগুলোকে দেখে। তার মাথায় বুদ্ধি চলে আসে। সে মনে মনে বলে ওঠে, কুকুরের আম্মাজান মনে হয় লাঞ্চ করতে গিয়েছে। যাই, এই সুযোগে ছানা পোনাদের সঙ্গে মিট করে আসা যাক। কি হচ্ছে, দাও চুমুটা। প্রেম ভাইয়া, আপনি প্লিজ চোখ বন্ধ করেন। আমার না হ্যাপি লজ্জায় মুখ পাতলা ঝোলের মতো হয়ে যায় আমার। সরাসরি বললেই তো পারো, ডায়রিয়া রোগীর ইয়ের মতোই কালারটা হয়। ইস, কি যে বলেন আপনি, লজ্জা করছে। চোখ বন্ধ করুন, আজকে আর বাধা আসবে না। আর আমি পারফিউম মেখে এসেছি, লিকুইডের গন্ধ আর গায়ে নেই। তৃষা এগিয়ে আসতে প্রেম অবাক হয়। ততক্ষণে এদিকটা পুরো ফাঁকা হয়ে গেছে। মানুষ বলতে সিমলা আর অঙ্কুর সহ কিছু মানুষ আছে। তৃষা যত এগিয়ে আসে ততই প্রেম টাসকে খায়। এই মেয়ে নাকি লজ্জা আছে, এই তার লজ্জার নমুনা। সুযোগ পেয়ে প্রেমের ঠোঁট খাওয়ার ধান্দা। এইটা কি রাস্তার পাশে বিক্রি করা ভেলপুরি পেয়েছে নাকি? একটু না হয় বলেছে সে, তাই বলে প্রতিবাদ করার বদলে চলে আসবে। এখন চুমু খেতে না দিলে তো ইজ্জত বলতে সবার সামনে কিচ্ছুই থাকবে না। প্রেম খোদার নাম নিয়ে ইউনিস পড়তে পড়তে চোখটা বন্ধ করতে বলল, যা করো জলদি করো, যা করো জলদি করো। কই হলো? একটু ওয়েট, সুন্দর করে হেঁটে আসতে হবে না? জলদি আয় পাল। এবারে তো গান্ধী পোকার চুমুর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। না দিতে চাইলে নেই, জোর কিসের? প্রেম ছোটদের সঙ্গে জোর করে না।
আরে না না, চুমু তো দিয়ে বই, চোখটা বন্ধ রাখুন না। প্রেম তাই করে, তবে হঠাৎ করে সে আবিষ্কার করলো কেমন জানি ভেজা ভেজা একটা ফিল পাচ্ছে গালে। চুমু তো ঠোঁটে দেওয়ার কথা ছিল, গালে দিচ্ছে কেন? কিন্তু চুমু কম, চাটাচাটি বেশি লাগছে। প্রেম কি ললিপপ নাকি? প্রেম রাগে চোখ খুলতে দেখলো তৃষা তার গালের সামনে ওই কুকুর ছানাটিকে ধরে রেখেছে। সেই ছানা আবার খাবার ভেবে প্রেমের গালে জিহ্বা ছুঁয়ে দিচ্ছে। দৃশ্য দেখেই তো প্রেমের ঘা গুলিয়ে আসে। সে রিয়াকশন দেওয়ার আগেই অঙ্কুর ঠোঁট চিপে এসে গান ধরল। আহায়ে কি ছোঁয়া নিশিদিন শিহরণে কাটে বেলা। বড় গাছটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে তৃষাকে। আজকে না জানি তার কপালে কি লেখা আছে। ভার্সিটি আসতে না আসতে একটা মগা ছেলের সঙ্গে শত্রুতা বেঁধে গেল। গাছের সঙ্গে সে একা বাঁধা অবস্থায় নেই, বরং অঙ্কুরকেও বেঁধে রাখা হয়েছে। প্রেম তাকে লুঙ্গি পরিয়ে নিচে পিঁপড়া ছেড়ে দিয়েছে, তাও যে সে পিঁপড়া নয়, একেবারে বিষ পিঁপড়া। বেচারার সামনে চুলকাচ্ছে, কিন্তু সে চুলকাতেও পারছে না। হাত বেঁধে রাখা যে, এত বড় শাস্তি তো ইংরেজরাও সিরাজউদ্দৌলাকে দেয়নি। অঙ্কুর কাঁদো কাঁদো করে বলল, ভাই পিঁপড়ে সিরিয়াস জায়গায় কামড় দিয়েছে, মানে যদি একটু চুলকে দিতেন। এতক্ষণ তৃষা চুপে ছিল। অঙ্কুরের কথা শুনে দাঁত কেলিয়ে পড়ল, কই দেখি। সঙ্গে সঙ্গে অঙ্কুর বলে হচ্ছে, নাউজুবিল্লাহ, পুরুষ বলে কি আমার কোনো পুরুষত্ব নেই? দেখুন, এসব আমার বইয়ের জন্য তুলে রাখা, কাউকে দেখাতে পারবো না। কিন্তু আমার সঙ্গে প্রেম করলে অন্য বিষয়, দেখতে হলে করতে হবে, মানে প্রেম। আসছে আমার পুদিনার চাটনি। আমি ওই প্রেম প্রেম করি না, একেবারে ভালোবাসি। প্রেম সঙ্গে সঙ্গে তৃষাকে একটা ধমক দিয়ে বলে, ওকে তো পিঁপড়ার কামড় খাইয়েছে, তোমার বুঝি সাপের কামড় চাই? এখন বলো, তোমাকে কোন স্তরের শাস্তি দেব? তৃষা গলা উঁচু করে নির্ভীক ভঙ্গিতে বলল, দেন, যেটা মন চায় দেন। প্রেম কাছে এগিয়ে এসে বলল, লিপ ফিলার করবে? টাকা দেন, করি। ওকে, ঠিক আছে। বলেই প্রেম পকেট থেকে একটা শিশি বের করলো। একটু আগেই একটা ছেলেকে দিয়ে শিশিটা আনিয়েছে। তৃষা প্রেমকে বলল, এই প্রেম ভাই, এখানে অনেক গরম, ঘেমে যাচ্ছি, একটু বাতাসের ব্যবস্থা করেন না। আমার আন্ডা করব তোর জন্য শালি, বেশি কথা বলিস তুই। এই আন্ডাটা আমায় সিদ্ধ করে দিন, বুঝিনি তো ডায়েটে আছি। তার নমুনা তো দেখতেই পাচ্ছি, খাসি একটা। খাসি চেনেন? ইয়ে কেটে ফেলা ছাগলকে খাসি বলে। এখন বলুন, এখানে খাসি কে, আপনি নাকি আমি? আমি মানে? আমি কোনো খাসি না। ও মা, তাই নাকি? তৃষা পাশে বাঁধা অঙ্কুরকে ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, এত বড় ছেলের খতনা করা হয়নি? কি লজ্জার বিষয় বলুন তো। তৃষা ফের প্রেমের দিকে তাকিয়ে বলল, চিন্তা নেই মাইরি, ওই সামনের গাছটায় একটা খতার বিজ্ঞাপন দেয়া, আমি আপনার হয়ে কথা বলে আসবো, একেবারে জব্বর সার্ভিস দেবে। তুই কি সার্ভিস না ট্যাবলেট? আর আমি কি করেছি কি করিনি সেটা জানতে হবে না তোকে। যেদিন ধরবো না সেদিন বুঝবি কে ঘাসি আর কে পাঠা। তেল মেখে আসবো গায়ে, ধরতে গেলে এই বাইক মাছের মতো ফুরুত। ছাই দিয়ে নেব, ফসকাবে না। তৃষা চুপসে যায়, তার আর এখানে ভালো লাগছে না। ওদিকে সিমলাটাও সেই কখন থেকে প্রেমকে রিকোয়েস্ট করছে তৃষাকে ছেড়ে দেওয়ার জন্য। প্রেম চোখ গরম করে জানিয়ে দিয়েছে আর একবার মুখ থেকে সাউন্ড বের হলে তাকেও নাকি বাঁধবে। তাই ভয় মেয়েটা আপাতত চুপসে আছে। এ ভাই, ওমর সিনিয়র ভাইয়া ঠ্যাং ব্যথা হয়ে গেছে তো, এবার ছাড়ুন। ধরলাম কই? প্রেম ধীরে ধীরে এগিয়ে এসে তৃষার সামনে এসে শিশিটা ধরতে তৃষা বলল, এটা কি? তোমার বাল। আর প্রেম ভাই একটা হ্যাপি মাল। তোমায় থাপড়িয়ে গাল লাল করে দেব। তৃষা ছোট বাকি ভেঙচি কাটতে যাবে, তার আগে প্রেম শিশি খুলে সেখান থেকে মধু বের করে বলল, মধু খাশালি। তারপর যদি মুখের ভাষা মধুময় হয়, সিনিয়রদের সঙ্গে কেমন করে কথা বলতে হয় তাও তো শিখিস নে। আপনিও তো জুনিয়রদের সাথে ভালো করে কথা বলেন না, তাদেরকে ভালোবাসেন না। হলের রুমে দেখা করো ট্যাবলেট, ভালোবাসে দেবনি, ঝোলা ভর্তি করে নিও। যাবো না, আপনি খালি কাজ করান। আর করাবো না, জাস্ট অঙ্কুরের 7 মাস না ধোয়া জাঙ্গিয়াটা একবার ধুয়ে দিলেই হবে। সেই কথা শুনে অঙ্কুর ফের বলে উঠছে, ভাই এসব না বলে মেরে ফেললেই তো পারেন আমায়। প্রেম সেই কথা পাতা দিল না। তৃষাকে কিছু বলতে যাবে তার আগে তৃষা বলল,
সমস্যা নেই, আমিও আপনাকে সেই জায়গা ধোয়া পানি যদি চিপড়ে শরবত না খাওয়াইছি তো তবে আমার নামও তৃষা নুজায়াত নয়। হ্যাঁ। প্রেম এগিয়ে এসে জোর করে তৃষার ঠোঁট সহ ঠোঁটের আশেপাশে মধু লাগিয়ে দিয়ে পকেট থেকে আরেকটা বক্স বের করলো। তৃষা সেখানে তাকাতেই ভয়ে চিৎকার করে উঠল, ইমা মৌমাছি! এই লোক তাকে শেষ পর্যন্ত মৌমাছির কামড় খাওয়াবে। এই ভাই দেখেন, ছোট মানুষ তো, একটু না হয় ভুল হয়েছে তাই বলে মৌমাছির চুমু চাই না। প্লিজ আপনি মানে পায়ে ধরি, এই যাত্রা ছেড়ে দেন। ইয়ে ছাড়া কি কথা বলতে পারো না খাটাস মেয়ে? সরি, ক্ষমা করে দেন, চুমু খেতে চাই না। চুমু তো তোমায় খেতে হবে শোনা, কারণ এখন যে তোমায় চুমু খাওয়ানোর ভীষণ ফিল পাচ্ছে। যুবরাজ চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে, পিস্তলটা পাঞ্জাবির পকেট থেকে বের করে সামনে বসে থাকা তৃষার মা বাবাকে বলল, জলদি বলুন আপনার মেয়ে কোথায় গিয়েছে, নইলে কিন্তু মাথা উড়িয়ে দিব। তৈমুর তখনও ফোনে গেমস খেলছে। সে যে কিডন্যাপ হয়েছে সে খেয়াল কি আছে তার? যুবরাজ রাফসানকে বলল, ওই শালার ফোনটা নে তো, কিডন্যাপ করেও দাম পেলাম না। মন চাইছে ফোনটা ওপর পেছন দিয়ে ঢোকাই। ভাই পরে কিন্তু অপারেশনের খরচা আপনাকে বহন করতে হবে। হ্যাঁ তাও ঠিক। হঠাৎ তৃষার মা চেঁচিয়ে বলে উঠল, এই কোনো সবজি আছে? এখন আমার সবজির শরবত খাওয়ার সময়, ডায়েটে আছি তো। যুবরাজের খুব করে বলতে ইচ্ছে করলো, শরবত নয়, আপনাকে হিংস্র করে দেয়া সুইমিং পুলের পানি গুলিয়ে খাওয়াতে ইচ্ছে করছে। তবে সে বলল না। হবু শ্বশুর শাশুড়ি হয়তো যুবরাজ তৃষার বাবাকে কিছু বলতে যাবে তার আগেই সে বলে উঠল, এই বাবা, এই কিডন্যাপ করে কোথায় নিয়ে এসেছ? কি গরম এখানে, এত টাকা কামিয়ে কি লাভ যদি জনগণের জন্য একটা এসি না লাগাতে পারো? এভাবে কেউ কিডন্যাপ করে? একটা টিভিও নেই। এখন আমি খবর দেখব কি করে? সন্ধ্যা 7টার খবর শুরু হতে চললো। লোকটাকে থামিয়ে তৃষার মা আবারও বলে উঠল, এই বুড়া চুপ থাকো, আমার এখন জি বাংলার নাটক দেখতে হবে। গতকালের পর্বে দেখলাম রাধা ছাদ থেকে পড়ে যাচ্ছিল, এখনো আকাশেই ঝুলে আছে নাকি রিক লন্ডন থেকে এসে তাকে ক্যাচ করেছে, সেটা দেখতে হবে না? মাকে থামিয়ে আবার, তৈমুর চুপ যায় নাকি? সেও ফোনে ফ্রি ফায়ার খেলতেই হবে, তারও ফোন চাই বলে আন্দোলন শুরু করলো। শেষে যুবরাজের মাথায় পুনরায় গরম হয়ে গেল, কেমন জানে চক্কচক্ক দিচ্ছে। সে রাফসানকে দ্রুত বলল, আগে বলেছিলাম এই পাগলের পরিবারের সঙ্গে সম্পর্ক করেন না, শুনলেন না তো? এখন ভুগতে থাকেন, আবার তো বিয়ে করতে চান আরেক পাগলকে। ছ্যা। অন্ধকার কক্ষটির অস্তিত্ব মৃত্যুর অন্দরস্থল থেকে উঠে আসার সংকেত জানান দিচ্ছে। আলো এখানে ঢোকে না, ঢুকতে চায়ও না। ভারী কালচে পর্দা জানালাগুলো গিলে খেয়েছে, বাতাসে জমাট বাঁধা রক্তের গন্ধ কেমন যেন শ্বাসরুদ্ধকর। সব দেয়াল জুড়ে ঝুলছে বিকৃত সব প্রতিচ্ছবি, কোথাও চোখে উপড়ে ফেলা মুখে, কোথাও ভস্মীভূত অঙ্গ, আবার কোথাও হাহাকার মিশে থাকা অস্পষ্ট মানুষের চেহারা। ছবিগুলো যেন আর ছবি নয়, একেবারে মৃত আত্মাদের বন্দি আর্তনাদ। এক কোণে স্তূপ হয়ে পড়ে আছে ছুরি করাত ও নানা রকম অচেনা যন্ত্র। প্রত্যেকটির ধারণা এখনো কারো চামড়ার স্মৃতি বয়ে বেড়াচ্ছে। ধাতব গায়ে শুকনো দাগ, কিন্তু সেই দাগ থেকে উঠে আসা ধোয়া মেশানো কাঁচা রক্তের গন্ধ। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি অপেক্ষা করছে দেয়ালের গায়ে গায়ে সারি সারি পুতুল। কালো হুডি পরা লোকটার মুখে একটা কালো মাস্ক। সে ঘরে ঢুকতে হাতের ব্যাগটা থেকে একটা নতুন পুতুল বের করল। টেবিলের উপর থেকে একটা চাকু তুলে ইচ্ছে মতো আঘাত করতে থাকলো পুতুলের চোখের উপর। যতক্ষণ না মনের শান্তি মিটল ঠিক ততক্ষণ পর্যন্ত। 7 মিনিটের পর সেই বিকৃত পুতুলটিকে আরো বিকৃত করে কেচিতে সব চুল কেটে একেবারে ন্যাড়াই করে দিল। তারপর কিছুক্ষণ তাকাইল পুতুলটির দিকে, ছোচের কোণে বেঁকে যায়। পরক্ষণেই ভেসে ওঠে এক বিকট হাসি, যা মানুষের নয়, পশুরও নয়, যেন অর্ধেক মৃত অর্ধেক জীবিত কোনো দুঃস্বপ্নের গলা ফেটে বেরিয়ে আসা আওয়াজ। হাসির প্রতিধ্বনি দেয়ালে ধাক্কা খেয়ে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই মনে হয় সারি সারি নেড়া মাথার পুতুলরা কেঁপে উঠল, আর তাদের শূন্য চোখে লেগে গেল মৃত্যুর আতঙ্ক। লোকটি আবার পুতুলটিকে জড়িয়ে ধরে তার গন্ধ শুকল, তারপর বলল, তোমার নতুন চুল চাই তো? তোমার জন্য চুল এনে দেব।
তুমি রাগ করো না প্লিজ। বলে সেই পুনরায় আগের মতোই হাসল। এবারে হাসির শব্দ আগের থেকে শতগুণ বেশি ভয়ঙ্কর মনে হলো।